এদিকে বিদ্যুৎ সংকটে রাস্তায় জ্বালানি মন্ত্রীর গাড়ি ভাঙচুর, খেপেছে জনগণ, ফেঁসে গেলেন তারেক রহমান। এই সুযোগে শেখ হাসিনার খেলা শুরু। বিদ্যুৎ সংকটের কারণে বিএনপির নিজের কর্মীরাই সরকার পতনের ডাক দিয়েছে এবং এই সরকার টিকবে না, কারণ যে সরকার নিজের কর্মীদেরই সন্তুষ্ট রাখতে পারে না সেই সরকার জনগণকে কিভাবে সন্তুষ্ট রাখবে, এবং তাই পতন অনিবার্য, শুধু সময়ের ব্যাপার। হঠাৎ করেই বিএনপির জন্য অশনি সংকেত। চারদিকে অনেকেই বিএনপি ছাড়ছে। আসল ঘটনা হচ্ছে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, এই ঘটনা অনেকের কাছে ফাঁস হয়ে গেছে, যার ফলে অনেকে বিএনপি ছাড়ছে আগেভাগে। একজন রিকশাওয়ালাও বলছে জনাব তারেক রহমানের এই দেশের মধ্যে থাকার দরকার নাই, তিনি এই দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, চালাতে পারবে না, তিনি আগে যেখানে ছিল সেখানেই চলে যায়। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। বাংলাদেশে এই স্লোগানটা এই মুহূর্তে জনপ্রিয়তার একদম তুঙ্গে চলে গেছে। জনাব তারেক রহমান কি হোয়াটে প্ল্যান নিয়ে বাংলাদেশে আসলেন? না ব্যথা কমতেছে রাষ্ট্রের, না বিষ নামতেছে। পীর প্রত্যেকটা নেতাকর্মী কি সবসময় নেশাগ্রস্ত থাকে? এরা কি মাতাল, নাকি এরা অসুস্থ, মানসিক রোগী, কোনটা? কি সব কথা বলে পাগলের মতো। তারেক রহমান কথা বললেই দুর্গন্ধ বের হয়, যেটা বলে সেটাই ভুল। মির্জা ফখরুল সকালে এক কথা বলে, সন্ধ্যায় আর এক কথা বলে। রুহুল কবির রিজভী এ তো আপাদমস্তক পাগল। সালাউদ্দিন আহমেদ মাঝে মধ্যে ভালো কথা বলে, মাঝে মধ্যে এমন ব্লান্ডার করে যেগুলা শুনলে বাংলাদেশের মানুষ বলে শিলং থেকে পাগল হইয়া। দর্শক, আজকে সরকারের 2 মাসের সাফল্য নিয়ে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে 2 মাসে অন্তত 60টা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং এই 2 মাসের কার্যকলাপে জনগণের আস্থা ফিরেছে সরকারের উপরে। এই আস্থা ফিরেছে শব্দটা কেন ব্যবহার করা হলো? সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সবথেকে একটি বড় দল আওয়ামী লীগ, সেই দলটির বিভিন্ন কার্যক্রম এবং সংসদে নতুন একটি আইন পাশ হলো বাংলাদেশের সবথেকে বড় দলকে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু এটি কি আদৌ কোনোভাবে সম্ভবপর হবে কিনা, এটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ভিডিওটিটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে চলুন দেখে আসা যাক। পীর প্রত্যেকটা নেতাকর্মী কি সবসময় নেশাগ্রস্ত থাকে? এরা কি মাতাল, নাকি এরা অসুস্থ, মানসিক রোগী, কোনটা? কি সব কথা বলে পাগলের মতো। তারেক রহমান কথা বললেই দুর্গন্ধ বের হয়, যেটা বলে সেটাই ভুল। মির্জা ফখরুল সকালে এক কথা বলে, সন্ধ্যায় আর এক কথা বলে। রুহুল কবির রিজভী এ তো আপাদমস্তক পাগল। সালাউদ্দিন আহমেদ মাঝে মধ্যে ভালো কথা বলে, মাঝে মধ্যে এমন ব্লান্ডার করে যেগুলা শুনলে বাংলাদেশের মানুষ বলে শিলং থেকে পাগল হইয়া আইছে সালাউদ্দিন। সারা বাংলাদেশে জ্বালানি সংকট, সারা বাংলাদেশের মানুষ জ্বালানির অভাবে হাহাকার করতেছে। জ্বালানি তেলের অভাবে ডিজেল চালিত ইঞ্জিন চালাতে পারে না। যেসব এলাকায় বিদ্যুতের সংকট, একটা জিনিস খেয়াল করেন, না বিদ্যুৎ আছে ঠিক মতো, না আছে ডিজেল। এখন এই যে চাষিরা চাষাবাদ করবে, ফসল ফলাবে, তাদের যে পানির প্রয়োজন, বিদ্যুৎ থাকলে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলতো, বিদ্যুৎ তো নাই। বিদ্যুৎ এখন নামমাত্র আসে, যায় না, মানে এখন জানান দিতে আসে, আধা ঘন্টার জন্য আবার চলে যায়। আধা ঘন্টায় কি একটা জমিতে পানি দেওয়া সম্ভব? যারা কৃষক ভাই আছেন আমাকে দেখেন, সম্ভব? বিদ্যুৎ নাই। এখন ডিজেলের যদি সংকট হয়, ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে যে পানি দেবে বিকল্প হিসেবে, এইটুকু সক্ষমতা তো বর্তমানে কৃষকদের নাই। সারা বাংলাদেশে বিদ্যুতের অভাব, পেট্রোলের অভাব, অক্টেনের অভাব, ডিজেলের অভাব। অথচ বাংলাদেশের বর্তমান সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী কি বলতেছে, নিউজটাই দেখেন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে এখন জ্বালানি প্রতিমন্ত্রী। মানে কি ফ্রুটিকার সাথে গাঁজা মিক্স করে খায়? কি ভাই, মানে কি বলবো বলেন? মানে আসলে কোনো কিছু বলার জন্য খুঁজে পাচ্ছি না। গালি দেওয়া তো বারণ, গালি দিতে পারতেছি না। সারা বাংলাদেশের মানুষ হাহাকার করতেছে। পেট্রোল পাম্প গুলাতে লাইনের সিরিয়ালে 3 থেকে 4 কিলোমিটার লম্বা হয়ে যায়, আর এ বলতেছে বাংলাদেশে নাকি ইতিহাসের সব থেকে বেশি জ্বালানি এই মুহূর্তে মজুদ আছে। কি বলা উচিত বলেন? পাগল তো মানুষ হয় ভাই এইভাবে। মানে বাংলাদেশের মানুষকে কি এরা কি মনে করে? মানে বাংলাদেশের মানুষ কি কিছু বুঝে না? কোনো সংবাদ রাখে না? কিছু বলার নাই ভাই, এগুলা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। বলতে পারি বলে যাচ্ছি, আর কি করবো? আমাদের তো করণীয় কোনো কিছু নাই, আমরা তো ক্ষমতাতেও নাই, আমরা তো দেশেও নাই। আমরা বলতেছি, আপনাদের চেতনার দণ্ড না জানি কবে জাগ্রত হয়। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বলতে চাই, আপনাদের চেতনা আসলে জাগ্রত হবেও না, কারণ আপনারা ওই প্রকৃতির না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বলেছে সে অনেক ক্লান্ত, রাজনীতি থেকে অবসর নিতে চায়। এটা কি আপনারা স্বাভাবিকভাবে নিয়েছেন? এখানে 2টা পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, ফখরুল সাহেব বুঝে গেছে বিএনপির অবস্থা আগামী দিনে করুণ হবে, আগে ভাগেই সরে যায়। এবং বিএনপিতে বর্তমানে একক আধিপত্য বিস্তার করতেছে শিলং সালাউদ্দিন, ফখরুল, রিজভী সহ যারা আছে, কারো কোনো পাত্তা নেই। তারেক রহমান কাউকে পাত্তা দিচ্ছেন না। অর্থাৎ জিয়াপন্থী, বেগম খালেদা জিয়াপন্থী যারা বিএনপিতে এখনো আছে, তাদেরকে জনাব তারেক রহমান 2 পয়সার মূল্যায়ন করেন না, এর মধ্যে মির্জা ফখরুল ইনক্লুডেড। অনেকে বলতে পারেন সে তো মন্ত্রী হয়েছে, সে তো এমপি হয়েছে, সে পার্টির সেকেন্ড ইন কমান্ড। সেই জায়গা থেকে প্রটোকল অনুযায়ী তাকে মন্ত্রিত্ব দিতে হয়েছে, তাকে এমপি বানাতে হয়েছে, এর বাইরে আর কোনো কিছু না। অনেকেই বলেছিলেন না ফজলুর রহমান মুক্তিযোদ্ধা মন্ত্রী হবে, হয়েছে, দিছে, বিহারি স্ট্রাকচার দিছে মুক্তিযোদ্ধা মন্ত্রী। এটাই বিএনপির পলিসি। এখানে বললাম তো 2টা বিষয়। প্রথমত, আগে থেকে
সরে যায়, কারণ বিএনপি সামনের দিনে একটা বিশাল ধরা খাবে। তো শিলং সালাউদ্দিনের ব্যবহারে কিংবা আধিপত্যবাদে অতিষ্ঠ মির্জা ফখরুলদের সিন্ডিকেট এই একটা কারণ হতে পারে। আর সেকেন্ড যে পয়েন্ট, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে। সেক্ষেত্রে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আপনার আকাশ ভরা তারা, সর্বোচ্চ 10 কিংবা 8 মাসের মতো আপনি থাকতে পারবেন। যেই ভোটটা হয়েছে বিএনপি ছাড়া কোনো অপশনই ছিল না যাকে মানুষ ভরসা করতে পারে। আমরা একবার ভরসা করেছিলাম, রাস্তায় গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না। মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। দেশকে ধারণ করবেন, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন এবং সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। গদি চর্চা এবং গদি দখল যখন আপনার মূল উদ্দেশ্য হবে না, সংকটটা ঠিক এখানে হয়েছে। গাংপারের কথা যে বলছেন, গাংপার করে প্রথমেই আদিবাসীদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে প্রগতিশীল মুক্তিযুদ্ধকে, বামপন্থী সকলকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই যে গাংপার হয়ে যে বাদ দেওয়ার টেকনিক আপনারাই তো শুরু করেছিলেন। গাংপার করে তো আপনারাই হয়ে গেলেন জুলাই যোদ্ধা। আরে আমাদের কথা বাদ দেন, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা সমানে মারা গেছে, তারা কোথায়? যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা মারা গেছে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা রাস্তা থেকে নেমেছিল, যেই মেয়েরা নেমেছিল, গাংপার হলে মাঝি তুমি কার, এইটা তো আগে উনাদেরকে বুঝতে হবে। এই যেই যারা উনাদেরকে ওই সময় করেছে, তাহলে তখন ব্যাপারটা হয়েছে কি, গাংপার হলে মাঝি না, গাংপার করছি করার জন্য নৌকার নিচে নিজেই তো ফুকা করে রাখছি, যাতে যখন সময় হবে নৌকাটা যেন ডুবে যাবে। গল্পটা যে এখানে। আরেকটা কথা আমি না বলে পারবো না, এই যে বলছেন না হাজার চেষ্টা করা হয়েছে, হাজার চেষ্টা করা আমার বলার দরকার নেই। আপনি ওই যে আমি টেলিভিশনেই তো দেখলাম যে এই নির্বাচন বলেন, ইলেকশন নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তখন এত চেষ্টার পরেই এটা খুব কোইন্সিডেন্স মনে হয় না রাজাকি ভাই, যখন বললেন যে সকল যারা এরকম রাজাকার ছিলেন বা তাদের সন্তানেরা সকল কোডান কোড রাজাকার, শব্দটা তো খুব প্রবলেমেটিক, তাদের সন্তানেরা সব পাশ করে গেল। রাজাকি ভাই বললেন না সংসদে পাশ করে আসলো। আপনাদের কাছে আমার কাছে এই বিষয়টাকে খুব সাধারণ মনে হচ্ছে। তাহলে কি এটা রিভেঞ্জ ছিল? একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ছিলেন, হঠাৎ করে ওই যে ছিলেন উনি বের হয়ে গেলেন, বের হয়ে আবার ইলেকশন করে উনি হয়েছিলেন। তাহলে কি এটা পরিকল্পিত প্লটের অংশ ছিল? কি হয়, আমাদের সবকিছু প্রশ্নিত হয়। যুদ্ধপরাধী ট্রাইব্যুনালেই আপনি দিলেন ওই বিচারে দিলেন, তার মানে ওটাকেই করে দিলেন। না এটাই বলতে সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ঘটনাটা কি হয়েছে কি, মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। ছিল তো দারুণ অবশ্যই, কিন্তু কমতে এসে যখন মিলে গেছে তখন আর ডিজাইনটা রূপ পায় না, পাকিস্তান অভিমুখী তখন আর ডিজাইনটা রূপ পায় নাই। আমি দিল্লি না ঢাকা, এখন কি তাহলে কি বিষয় ছিল দিল্লি না ঢাকা? তাহলে কি দিল্লি না করাচি ছিল? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই গল্পটা তো খুব জরুরি। আর পাকিকরণ প্রক্রিয়া শুনেন, বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না, দিল্লিকরণ হবে না, পাকিকরণ হবে না, বাংলাদেশি হতে হবে। এবং সেই জন্য পাকিকরণের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আনবেন। হ্যাঁ, আপনি খেতে পারেন না, আপনার বেকার 2 মাসের সাফল্য নিয়ে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে 2 মাসে অন্তত 60টা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং এই 2 মাসের কার্যকলাপে জনগণের আস্থা ফিরেছে সরকারের উপরে। এই আস্থা ফিরেছে শব্দটা কেন ব্যবহার করা হলো আমার কাছে বোধগম্য হয়নি, কারণ বিএনপি সরকার তো মানে ব্যাপারটা এরকম না যে 2 মাস আগে তারা ক্ষমতায় ছিল, তাদের উপরে আস্থা ছিল না, সেই আস্থা ফিরে এসেছে, ব্যাপারটা তো এমন না। তার মানে কি তারা এটা বোঝাতে চাইলো যে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে মানুষ যেমন আস্থাহীন হয়ে পড়েছিল, হতাশ হয়ে পড়েছিল, সেই আস্থাটা সরকারের উপরে ফিরে আসলো? হয়তো সেটাই হবে, কিন্তু আমার আলোচনার বিষয় সেটা নয়। আর সেই আলোচনার বাইরে একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপজেলা মানে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের একটা সম্মেলনে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেছেন এবং সেখানে প্রাসঙ্গিক ক্রমেই মানে স্বাস্থ্য নিয়ে যেহেতু কথা বলেছেন, প্রাসঙ্গিক ক্রমেই হামের প্রসঙ্গ এসেছে এবং হাম যে মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে, শিশুরা একের পর এক মারা যাচ্ছে, 2 শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রতিদিনই মানে একটা ভালো সংখ্যক শিশু মারা যাচ্ছে। এই ঘটনা আমরা বিগত প্রায় 1 মাস ধরে দেখে আসছি। এরকম একটা মুহূর্তে প্রধানমন্ত্রী যে কথা বললেন সেই কথার ভিত্তিতে একটা বিষয়ই দাঁড়ায়, সেটা হচ্ছে যে অপরাধীদের তাহলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না কেন, অপরাধীদের তাহলে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? প্রধানমন্ত্রী কারা অপরাধী সেটা স্পষ্ট করে বললেন, কিন্তু মানে সাধারণ নাগরিক হিসেবে তাহলে প্রশ্ন আসবে, আমরা প্রশ্ন তুলতেই পারি যে প্রধানমন্ত্রী স্বয়ং যখন বলছেন যে কারা অপরাধী তিনি নিশ্চিত, তাহলে তাদের শাস্তির ব্যবস্থা তার সরকার করছে না কেন? হামের মানে এই মহামারীতে এত শিশুর মৃত্যু, সেটাকে কেন
মানে এক ধরনের গণহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে না, এবং এই গণহত্যা যাদের কারণে হচ্ছে, শিশুদের এই মানে নির্মম মৃত্যু যাদের কারণে হচ্ছে, তাদেরকে কেন আদালতে তোলা হবে না? চলুন একটু জেনে দেখি প্রধানমন্ত্রী কাদের অপরাধী বললেন এবং তার পরিপ্রেক্ষিতে কি দাঁড়াচ্ছে। ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন তেলের সংকট আছে এবং বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা দিয়ে বেশি দামে তেল কিনে চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। তিনি স্বীকার করে নিয়েছেন যে এই সমস্যার সমাধানের জন্য তার সরকারের মানে সময় প্রয়োজন এবং তিনি সময় চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন যে আমাদেরকে আরেকটু সময় দেন, এই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি, কাজ করছি। অথচ তিনি যখন এই একেবারে পরিষ্কার কোনো ধরনের মানে ভনিতা না করে যখন এই পরিষ্কার ভাষায় মানে বাস্তবতাটা স্বীকার করলেন, বলে দিলেন, তখন গতকালকেই তার প্রতিমন্ত্রী, এই জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি তেল মজুদ আছে। অথচ গতকালকেও আজকেও আমরা দেখছি তেলের পাম্পে মানুষের হাহাকার, এবং সেই হাহাকার এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে সরকারকে মানুষ রাগে, দুঃখে, ক্ষোভে গালাগালি পর্যন্ত করছে। কিন্তু ওই মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাস্তবতা বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত এই মন্ত্রীদের বাচালতা কমানো, তারা যেন বাচাল না হন, এবং বাচাল হতে গিয়ে আমরা দেখেছি যে তিনি সাংবাদিকের সঙ্গে, মানে এই প্রতিমন্ত্রী সাংবাদিকের সঙ্গে যাচ্ছে তাই মানে ব্যবহার করছেন, সাংবাদিককে কোনো প্রশ্নই করতে